কিন্তু স্যার যেই পলাতক সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো আমরা দেখলাম যে তিনি স্থাপনার জন্য মায়া কান্না করলেন, কিন্তু তাদেরকে তিনি প্রথমে দেখতে গেলেন না। তো সেই একটা পতিত স্বৈরাচারের দল, তাদেরকে দেখা গেল আপনি একটু সিম্প্যাথি দেখিয়েছেন যে তাদের দেশে অনেক অবদান আছে, এক সময় ছিল। ওইটা আপনার কথাটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। অফিসারদের বের করে দেওয়া হয়েছে। তো ওভারঅল যেটা আমি বলছি যে পুলিশের রিকনস্টিটিউশন, আমি ওদের কাছে ওয়াদা করে ওদেরকে পুলিশ ফোর্সে আমি বললাম যে এদেরকে ডিসমিস করা যাবে না, এদেরকে দুদককে আগে দুদক ধরবে, তারপরে এদেরকে ডিসমিস করা হবে। যেমন প্রথম দিন আমরা দেখলাম স্যার এই যে জাহাঙ্গীর আলমকে আপনার সাথে যে দেখা গেল, তো ওটাও তো এই কারণে ওই পদক্ষেপের অংশ, যেদের মতো বিতর্কিত মুখগুলোকে যেন আপনার পাশে আমরা না দেখি। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা তাকে সকলে চিনি, তিনি আওয়ামী লীগ নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। অবশেষে তিনি নিজেই এই মন্তব্যগুলো মুখ খুলেছেন। এই মন্তব্যগুলো কেন করেছেন, পাশাপাশি এখনও বাংলাদেশ নিয়ে কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে এবং এখনও 3 মাসের ভিতরে নাকি যে কোনো কিছু ঘটে যেতে পারে, এমন মন্তব্য করেছেন। আর এই সাক্ষাৎকার তিনি অডিও কলে দিয়েছেন নাগরিক টিভির কাছে। আমরা চলুন তার সাক্ষাৎকারের মূল অংশগুলো শুনবো। একে এমন সব কর্মকাণ্ড করবেন যার দ্বারা আমাদের এই দেশটি একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারবে। তবে দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা শুনে নেই তার সাথে আমার সেই দীর্ঘ টেলিফোন কথোপকথনটি। মানবিক পুলিশ বানান, আমি ওদেরকে প্রমিস করেছি যে অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার, বাংলাদেশের পুলিশ আর ভবিষ্যতে এরকম দানবীয় রূপে থাকবে না। পুলিশ ফোর্সের সাথে অনেক অন্যায়ও করা হয়েছে। প্রায় 2500 পুলিশ যারা ভিন্ন মত ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অফিসারদের বের করে দেওয়া হয়েছে। তো ওভারঅল যেটা আমি বলছি যে পুলিশের রিকনস্টিটিউশন, আমি ওদের কাছে ওয়াদা করে ওদেরকে পুলিশ ফোর্সকে নামিয়েছি এত তাড়াতাড়ি, তারপরে ছাত্র জনতার মধ্যে মিশিয়ে দিয়েছি। পুলিশ না হলে সমাজ চলবে না। এখনো তাদের মধ্যে ওই ইয়েটা রয়ে গেছে, ক্ষতটা বিশাল ক্ষত। সাকিব, আপনারা বিদেশে থাকেন, কতখানি দেখেছেন জানি না। আমার মনে হয় যে জার্মানিতে হিটলারকেও হার মানায় যেইভাবে এরা আমাদের এই নট অনলি স্টুডেন্টস বাট শত শত সাধারণ মানুষকে গুলি করে মেরেছে, পাখির মতো গুলি করেছে। এবং এই 7.62 দিয়ে আমি পুলিশকে বলছি, আপনাদেরকে এই 7.62 রাখবেন, কিন্তু সেগুলো ডাকাতদের জন্য, নট ফর পিপল। কিন্তু স্যার আমরা দেখলাম যে আমাদের তো সেনাবাহিনীর একটা কমান্ডো দল আছে, তাদেরকে যে ধরনের অ্যাসল্ট ওয়েপন দেওয়া হয়, সেই একই ওয়েপন কেন পুলিশকে দেওয়া হবে, বা পুলিশের মধ্যে কেন একটা আলাদা কমান্ডো ফোর্স করতে হবে? এটাই তো একটা কোয়েশ্চেন। এবং এগুলো সবই পুলিশকে তৈরি করা হয়েছিল এই দিনের জন্য। আই এম 100% শিওর এই দিনের জন্য তৈরি করা হয়েছিল। পুলিশের কমান্ডো থাকতে পারে, বাট দে আর এগেইনস্ট সাম ভেরি হার্ড। এখন মুশকিল হয়েছে কি, এই ফোর্সকে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে এই কাশ্মীর বা নর্থ ইস্টে ব্যবহার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। এর আগেও তারা হয়েছে, বুঝতে পারি আমরা তো এইরকম নৃশংস হবে বুঝতে পারিনি। এইরকম নৃশংস এদেশের মাটিতে হবে, তুই কি বলবো, আর এর থেকে বেশি কি বলতে পারি। ভাগ্য ভালো যে আমরা এবং জেনারেল ওয়াকার এবং আমরা যারা রিটায়ার্ড বাইরে বেশ কিছুজন ছিলাম, আমরা সেনাবাহিনীকে একদম বলেছি যে কোনোভাবেই সেনাবাহিনীর জন্য জনগণের বিরুদ্ধে না যায়, এবং সেটা কারণেই কিন্তু অনেকখানি আমি বলবো যে এই বিপ্লব এগিয়ে গেছিল। তো এখন আমার যে কাজ, আমার দায়িত্ব হচ্ছে ফিরিয়ে আনা, যেটা আমি অনেক নিজেকে অনেক সার্থক মনে করি যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেহেতু আপনারা বিদেশে থাকেন, আপনাকে বলি
শত শত কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে লোকে নিয়ে গেছে পুলিশ বাণিজ্য করে, গ্রেফতার বাণিজ্য করে, গুম বাণিজ্য করে। এইগুলো সহজে 1 মাস 2 মাস 3 মাস 6 মাসে এগুলো সলভ করা যাবে কিনা আমি জানি না, কিন্তু আস্তে 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 একবার সেট হয়ে যাওয়ার পরে এগুলো দেখবো। এদের নরেমবার্গ ট্রায়াল যেরকম হয়েছিল এইরকম ট্রায়াল এবং এবং যেভাবে আপনার বিদেশ থেকে ধরে ধরে আনা হয়েছিল সেইটা ছাড়া এই এই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এখনো কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে, নিজেদের ছেলে পেলে দেখার পরে। আমি হসপিটালে ঘুরেছি, আমি পঙ্গু হাসপাতালে এবং অন্য হাসপাতালে গিয়েছি 2 দিন আগে। আমি আমার মানে এইরকম বয়সে আমি এরকম দেখিনি। 12 বছর 13 বছর 14 বছর ছেলে পেলে হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তারপরে এদের মুখে হাসি। আর এটা অভূতপূর্ব এই যে আমাদের স্টুডেন্টরা যা করেছে, এটা আমার মনে হয় যে আমি যতটুকু লেখাপড়া করেছি এই বিশ্বের এরকম কোন রেগুলেশন হয় নাই। কিন্তু স্যার যেই পলাতক সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো আমরা দেখলাম যে তিনি স্থাপনার জন্য মায়া কান্না করলেন, কিন্তু তাদেরকে তিনি প্রথমে দেখতে গেলেন না। তো সেই একটা পতিত স্বৈরাচারের দল, তাদেরকে দেখা গেল আপনি একটু সিম্প্যাথি দেখিয়েছেন যে তাদের দেশে অনেক অবদান আছে, এক সময় ছিল। ওইটা আপনার কথাটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। এটা যদি একটু ব্যাখ্যা করেন, যে আপনার কথাটা নিয়ে যে এটা একটু ব্যাখ্যা করেন। যে এটা আমি ব্যাখ্যা করতে চাই না, কারণ উঠাইলে আবার আরেক রকম ব্যাখ্যা হবে। এটা ভুল হবে না। আমার উদ্দেশ্য ছিল, আর বলিনি, এটুকু বলে এই পার্টিটাকে খণ্ডিত করা এবং যারা এই যা করেছে বাংলাদেশের সাথে তাদেরকে যেভাবেই হোক কন্ডেম করা। এখনো দেখেন তারা চেষ্টা করছে, এটা করব এটা করব সেটা করব, ঘরে বসে বসে, এই বাংলাদেশে বসে। এইসব লোকজনকে, এদেরকে আমি কি বলতে পারি কি সেটাই আমি চেষ্টা করছিলাম যে একটা কথা বলে। আজকে দেখেন অনেক লোক বিমুখ হয়ে গেছে, অনেক বিমুখ হয়ে গেছে। আমি এখন আপনাদের মাধ্যমে একটা যদি আপনারা এটা বলতে পারেন যে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি জনগণের হাতে পড়ে তাহলে কি হবে, সেটার জন্য তারা দায়ী থাকবে। আমি মনে করি it is better that you surrender and face the people, face the law. এবং এটা যা আপনারা করেছেন, আপনারা নিজের চোখে দেখেছেন। প্রত্যেকটি লোক এই দেশের চাটুকার বানায় গেছে। আপনি দেখেছেন যে আমরা ভিতরে বসে কত রকম কায়দা করে বলে, আমার মতো 2-4 জন তো বলে থাকতে পারে। যে একটু কথা বলেছে সে হয় গায়েব হয়ে গেছে, না হয় গুম হয়ে গেছে। আজকে তারা আমার সাথে দেখা করবে আগামী সপ্তাহে, আমি জানি না তাদেরকে কি বলবো। এই দেশটাকে উনি ভেবেছেন যে যেহেতু তার ভিতরে একটা পার্সোনাল ক্ষোভ সবসময় বলতেন, উনি ভেবেছেন যে হাজার হাজার লোক মেরে ফেললেও কিছু আসা যায় না। আয়নাঘর মানুষ গায়েব করে ফেলছে 8 বছর 9 বছর 10 বছর। আমি শুনে এই যে আজমি সাহেবের যেটা শুনলাম যে তার কোনো খবর না পেয়ে তারই মা তারই ওয়াইফকে বলেছে তুমি আর কতদিন অপেক্ষা থাকবো, তুমি বিয়ে করো, বাচ্চাদের দেখাশোনা করো। চিন্তা করতে পারেন আপনি শুনেছেন কখনো এই কাহিনী? এই ধরনের কাহিনী আপনি শুনেছেন? একটা জলজন্ত মানুষ, এইরকম কতজন আছে। ইলিয়াস আলীর খবর নেই। শুধু চিন্তা করেন, যে আইনমন্ত্রীকে আর সালমান এফ রহমানকে আমি যে কালকে তুলে দিয়েছি, আমি শুধু সিন দেখলাম যে কিভাবে মানুষ পেলে টুকরা টুকরা করে ফেলতো। এখন আমরা খুঁজছি বাকিদের,
আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আপনারা এরকম যদি পালিয়ে বাড়ান, কোনোদিন কারো হাতে পড়বেন, টুকরো টুকরো করে ফেলবেন মানুষ। দেখেছেন, বেস্ট ইজ দ্যাট ইউ সারেন্ডার। আর স্যার আরেকটা বিষয়, যেটা এই যে মানে অনেকে বলছে যে আপনি নাকি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন, এভাবে আপনার বক্তব্যকে বিকৃত করছে কেউ। তো আপনি যদি এটা একটু ক্লিয়ারিফাই করেন। শুনেন, আমি তাই যদি করতাম তাহলে আমি আজ থেকে 10 বছর আগে আমাকে যখন ডেকে এর আগের বার যখন ডিজিএফআই এখনো আছে, ওনাদের যে হুইপ ছিল আছে, আমাকে বলেছে আপনাকে মন্ত্রী বানাবো, আপনি নমিনেশন নিন। আমি তো ওইটা নিতে পারতাম। আমাকে 15 বছর সামরিক বাহিনীতে কোনো ফাংশন আমাকে ডাকেনি। আমার কন্ট্রিবিউশন তো কম ছিল না ইলেকশন কমিশনে, আপনারা ভালো করে জানেন। তারপরেও আমাকে 15 বছর আমি সামরিক বাহিনীর কোনো বঙ্গভবনে, সামরিক বাহিনী কোনো জাতীয় ফাংশনে আমি একটা দাওয়াত পাইনি। এমনকি জাতীয় কুচকাওয়াজও, যেটা ন্যাশনাল ডে, আমি তো দাওয়াত পাইনি। আমি সামরিক বাহিনীর যে শিক্ষা স্থাপনা আছে সেখানে আগে লেকচার দিতে যেতাম, কিন্তু এই গত 15 ইয়ার্স আমি যেতে পারিনি। আপনি আরো শুনে রাখেন, আমি পিএইচডি যখন করছি, কি বলে এটাকে, কনভোকেশন আমাকে বাদ দিয়েছিল যে আমি কনভোকেশন অ্যাটেন্ড করতে পারবো না। পরে তৎকালীন আর্মি চিফের সাথে বললাম যে এটা আমি আর্ন করেছি, আমাকে কেউ দয়া দান করে নাই, তারপরে আমি যেতে পেরেছি। এগুলো তো ফিজিক্যাল টর্চার হতো না, মানসিক টর্চার তো আমার হয়েছে, মানসিক টর্চার হয়েছে। আমি যখনই কিছু বলেছি তখন বলে আইদার আমি এই দলের, না হয় ওই দলের, হয় জামাত, না হয় শিবির, না হয় জাতীয়তাবাদী দল। হ্যাঁ, আপনার রেকর্ডে আছে এরা কি বলেছে। আপনাদের যখন আমার প্রোগ্রামগুলো আপনি দেখবেন, আপনি খুলে দেখেন কি বলছে। হাউ ক্যান আই সাপোর্ট। কিন্তু যে কথাটা মানুষ এখন অনেকেই বলছে যে এই পার্টিটাকে আপনি ব্যান করতে পারলে পারেন, কিন্তু ব্যান করলে আবার পাখির মতো গজাবে। তার চেয়ে যেটা আমি জানি না কি হবে, কিন্তু এই দলের আমি মনে করি যে থাকা উচিত না। আমি যে কথাটা বলেছিলাম যে বাইরের থেকে কনস্পিরেসি না করে ফেস দ্য পিপল এন্ড ইউ সি হোয়াট ইউ আর। হ্যাঁ, এত পপুলার অতীতে ছিল যা নষ্ট করেছেন এই গত 15 বছর, গত 20 বছরে। আপনি আমার আর্টিকেল লাস্ট যখন ইলেকশনের পরে আর্টিকেলটা পড়েন প্রথম আলোতে, যেখানে আমি লিখছিলাম যে এই নির্বাচনের মাধ্যমে সবচেয়ে যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ। এন্ড টুডে ইট হ্যাজ হ্যাপেন্ড। এখন আপনি বলেন, আমি নিজে দাঁড়িয়ে আমি যদি তাদের এতই পছন্দ করি, কোন ব্যক্তি দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলেছে যে খবরদার তোমার রাইফেল যেন এই জনগণের দিকে না হয়? আমার এই বক্তব্যটি সম্পূর্ণভাবে আমাদের এখানে সব যত মিডিয়া আছে, পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া, আপনারা জানেন এদের ওনারটা কে, এদের ওনারটা কে, তারা ভালো করে জানে মাই টাফ স্ট্যান্ড। হ্যাঁ, সম্পূর্ণভাবে বিকৃত করেছে, খন্ড খন্ড করেছে তাকে। আপনি পুরাটা শোনেন, খন্ড খন্ড করে। আমি সেই থেকে আই হ্যাভ প্রমিস দ্যাট আমি এই মিডিয়া ফেস করব না যতক্ষণ পর্যন্ত এদের চরিত্র না বদলায়। দে হ্যাভ বিকাম টোটালি, ভারতে যেটা বলে গদি মিডিয়ার চেয়ে বেশি, এর চেয়ে চাটুকার মিডিয়ার কোথাও হতে পারে। আমি নাম বলবো না, আপনারা তো ভালোভাবে জানেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের এই নতুন সরকার আসার পরেও মানে এই ধরনের মানে মিডিয়া এই ধরনের ভূমিকা রাখছে, মানে তারা কনস্পিরেসি করছে ভিতর থেকে। শুধু এখন না, আপনি শুধু আমার
আজকে তো আমার কথা ওই সে কয়েকদিন 7 দিন 10 দিন আগের কথা। তারপরে আমার স্ট্যান্ড শোনেন, আমি কি বলেছি বিডিআর কে, এতদিন পিঠ দেখিয়েছ, আর পিঠ দেখাবে না। ইফ দে ফায়ার ওয়ান, ইউ ফায়ার টু। শোনেন, আমি ওই ধরনের সামরিক অফিসার ছিলাম। আপনি আমার অতীত খবর নিয়ে দেখেন, আমি অনেক কথা আপনাকে বলছি, বিকজ অনেক রাত আই বিকাম ভেরি ইমোশনাল। আমি চিটাগাং হেলথ ট্যাক্সে ছিলাম 3 বছর। ওখানকার লোকের সাথে আমার সম্পর্ক কি ছিল, আপনি হয়তো কোনোদিন আসবেন, এসে খবর নেবেন। আমি এটা মনে করেন না করেছি, আমি এই দেশের সেনাবাহিনীকে রক্তাক্ত অবস্থা দেখেছি। 7 নভেম্বরে আমি আমার বইতে পরিষ্কার লিখেছি যে সেদিন যদি জিয়া না থাকতো আমরা থাকতাম না। আমার বই আমি আজকে লিখি নাই, 1996 এর বই এখন আমার নিউ ভার্সনে প্রথম তৈরি করছে। আমাকে আমার বন্ধুরা বলতো যে আমি নাকি না আমি তো নামে, হ্যাঁ, যে সমস্ত নাম বলতে চাই না আমি নাকি এই পন্থী, আমি ওই পন্থী, আমি সেই পন্থী। আলটিমেটলি আমার বন্ধু বান্ধব বলে আমি নাকি কি বলে ওটা, নব্য রাজাকার। ফ্যাক্ট। এবং আমি নিজে বলতে, হ্যাঁ রে ভাই আমি নব্য রাজাকার। আমি নাম বলতে চাই না, নাম বলে এক মুখে আপনি শুনবেন যে আমি কিছু মুখ খোলার আগেই প্যাট 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 করতে একজন বলে শাট আপ। হ্যাঁ, আপনারা মনে করেন এই সরকারের স্তুতি গাইলেই এবার ইন্টেলেকচুয়াল। আমি আর কিছু বলতে চাই না। আই হ্যাভ ডান মাই জব, আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি অন্তত 7 থেকে 10 দিনের ভিতরে এই মন্ত্রণালয়ের কিঞ্চিত চেহারা চেঞ্জ করে, কিঞ্চিত পুলিশের ভিতরে সে মানবিকতা আনতে পারছি। এখনো আমি বলবো না যে সব ক্লিন হয়ে আছে। এই যে দেখেন, এখন এত রাত, আমি প্রতি রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আমি জেগে থাকি, পুলিশ বাহিনীর প্রধানরা জেগে থাকে, র্যাবের প্রধানরা জেগে থাকে, বিকজ আই কল দেম, এটা দেখেন ওটা থাকে। বিকজ আমি ভাবছি যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল, আমার দেশের জন্য আগে করেছি, সেনাবাহিনীতে ছিলাম, করেছি, ইলেকশন কমিশনে ছিলাম। আপনি জানেন ইলেকশন কমিশনে আজকে যে আইডেন্টি কার্ড নিয়ে আপনারা ঘোরাফেরা করেন, এটা অন্তত আমার এখানে হিউজ কন্ট্রিবিউশন আছে। আমি ক্লেম করি না, কিন্তু এখনো এই 7 দিনে আমি যা করতে পেরেছি, আপনি কালকে সকালে ইন্টারভিউ নেন এনি অফ দি সিনিয়র অফিসার অফ এই হোম মিনিস্ট্রি, এই 7 দিনে আমরা যতটুকু এগিয়েছি অসম্ভব হবে। আমার 2 সেক্রেটারি সাহেব একজন আছেন, তিনি বললেন যে আপনি এত বড় নেগোসিয়েটার আমি জানতাম না, যে আপনি যেভাবে পুলিশকে সবাইকে, আমাদের মাইনরিটি কমিউনিটি, আজকে ইসকনের লোক এসেছিল, এবং রবিবারে আমি টাইম দিয়েছি, এর চেয়ে বড় কমিউনিটি আসবে, তাদেরকে একটা কথাই বলেছে, ভাই রে আমরা আপনাদের সাথে বড় হয়েছি এই দেশে, এর মধ্যে আপনি হিন্দু, আমি মুসলমান, এটা আমি তো আমার বাবা মার ফ্যামিলির কারণে আমি মুসলমান। এমনও তো হতে পারতো যে আমি আপনার জায়গায় হতাম, পারতো না? জি, বার্থকে বলা হয় বার্থ ইজ আ বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট। তো I could be ব্রাহ্মণ, I could be anything, বাট ওনাদেরকে বলছি এটা আপনাদের দেশ, আপনি এখান থেকে যেখানে যাবেন ইউ উইল বি সেকেন্ড গ্রেড সিটিজেন। এখানে তো আপনি আমার সাথে দেখা করতে পারতেছেন, আমি আপনার সাথে দেখা করতে পারতেছি। হ্যাঁ, আমাকে তারা বলছে আপনি আমাদের চিফ গেস্ট হবেন এই রথযাত্রায়, বলে গেছে, আজকে চিঠি দিয়ে গেছে আমাকে, ডেট দিয়ে গেছে আমাকে। আচ্ছা আচ্ছা, আমি চাই এই দেশটা সবার জন্য, আমার একার জন্য না। আমি এত মসজিদে নামাজ পড়ি, আরেকজন মন্দিরে ভগবানকে পূজা করে, জিনিস তো একই, তারাও তো মনে করে ভগবান ক্রিয়েট করেছে। তা আমি এই সুযোগে ওনাদেরকেও অ্যাপিল করবো যে আমরা এখনো ওই রকম 100% সক্ষম হতে পারিনি পুলিশিং এ। আপনারা
আমাদের সাথে যারা মাইনরিটি বলে যারা পরিচিত, হ্যাভ ফেথ অন মি, আমার উপরে ফেথ না থাকুক, আপনাদের ধর্মের উপরে ফেথ করেন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এবং আমি বলেছি যে চিটাগং হিল ট্র্যাকটা আমি 3 বছর ছিলাম। চিটাগং হিল ট্র্যাকটা তো আপনি জানেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে বান্দরবনে। আজকেও আমি পোস্ট করবো না, আমি যা বলি প্রমাণ যদি করতে চান তাহলে আপনারা বান্দরবনে কাউকে জিজ্ঞেস করেন। তো এই যে সামাজিক সম্প্রীতি, এটা অনেক নষ্ট করছে ফর দ্য পারপাস অফ পলিটিক্স, ফর দ্য পারপাস অফ পার্সোনাল গেইন। আমি আজকে জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে বলেন তো দেখি, আপনারা বুকে হাত দিয়ে বলেন, পার্সোনাল গেইনের জন্য, আপনার পুষ্করিণ দখল করার জন্য, আপনার ভিটা দখল করার জন্য এগুলো করছে। এবং এটা শুধু আপনাদের না, যে কোনো গরিব মানুষের ভিটা দখল করে ভিটা ছাড়া করেছে। প্রত্যেকটি every person has become mafia, every person has become warlord. আপনি একজন লোককে খুন করে টুকরো টুকরো করা হয়েছে, উত্তরটা কি দিল? আমার তো ও কি করে ওটা দিয়ে আমার দরকার নাই। চিন্তা করতে পারেন, একটা দেশের পলিটিশিয়ান বলছে ও কি করে না করে এটা আমার দেখার ব্যাপার না, ওই ইলেকশনে জিতছে এটাই আমার দেখার ব্যাপার। কি বলবো আর কি বলতে হবে? আমি এত রাতে আপনি আমাকে সেন্টিমেন্টাল করে দিয়েছেন। কিন্তু আমি একটা শেষ প্রশ্ন যেটা করতে চাই, যে ইতিহাসের সবচেয়ে নৃশংস ছাত্র গণহত্যা যেই দলটি করলো, সেই দলের যত বড় ঐতিহ্যই থাকুক না কেন, তাদের কি আসলে আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে? আপনি কি মনে করেন? I don't think so. I am now convinced. আমি তো তখন ভেবেছিলাম যে এদের মধ্যে মানুষত্ব আছে, কিন্তু এখন যা দেখছি যারা রয়ে গেছে এখানে, যেগুলো রয়ে গেছে, আমি ভাবছিলাম যে এরা হয়তো লজ্জা পাবে, বাট এদের লজ্জা নাই। এদের লজ্জা নাই। দে হ্যাভ নো বিজনেস টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ এবারে আর আফটার। যা হোয়াট এভার অর্জন ছিল, এটা আমি তো নষ্ট করিনি, দে হ্যাভ ডান ইট, দে হ্যাভ নো রাইট। আমি যা দেখছি এদের অ্যাটিটিউড, হ্যাঁ, ওপেনলি ইউ সোল্ড ইউর কান্ট্রি, তারপর আপনি এটা নিয়ে কিভাবে গর্ব করেন? আমার তো আই ফিল স্মল। আমি যেই জন্য বিজেপিকে বলেছি, এবং আমি এর মনের থেকে বলেছি, আপনি জিজ্ঞেস করবেন বিজয়, আমি বলেছি যে পিঠ দেখাবেন না, আর যথেষ্ট হয়েছে। আপনারা পিঠ দেখিয়েছেন, সাদা পতাকা নিয়ে পিঠ দেখাবার পরে সাদা পতাকা নিয়ে আবার গেছেন তাদের ফ্ল্যাগ মিটিং করতে। আমাদের ঘরের ভিতরে ঢুকে লোককে মেরেছে, যিনি জেনারেল ফজলুর রহমানের নাম আপনার মনে আছে, তার চাকরি খেলো বিকজ আমাদের সভরেন কান্ট্রির ভিতরে ঢুকে দে ওয়ার ট্রাইং টু অ্যাটাক বিওপি। আমি তো হি ইজ মাই জুনিয়র কলিগ, কিন্তু হি ইজ এ ব্রেভ ম্যান, কিন্তু তার চাকরি খেলো, কথায় কথায় চাকরি খেলো। তো আপনি কি মানে হোয়াট ইউ ওয়ান্ট? আপনি চুক্তি করেন, সেই চুক্তি সম্বন্ধে কেউ জানে না। কথা বললে বলেন হ্যাঁ আমরা পয়সা নিয়ে ছোট লোক হতে চাই না। আরে হোয়াট ইজ ইট? তার মানে তখন তো ভাষা ছিল, এখন তো ইট ইজ ক্লিয়ার। আমি আবার বলছি আমাদের ভারতীয় ফ্রেন্ডদেরকে, আমি এটা তৌহিদ হোসেনের কাজ, আমার না, সাধারণ মানুষ হিসাবে, আমি লেখালেখি করি হিসাবে, আমার যথেষ্ট ফ্রেন্ড আছে যারা অ্যাক্রস আছেন, আমি বলবো যে ইউ আর ড্যামেজিং ইউর সেলফ। আপনারা আপনাদের রাজনীতিকেও কলুষিত করছেন, আপনারা আপনাদের নেইবারহুডকেও কলুষিত করছেন। তো চয়েস ইজ ইয়ার্স। আপনি কি চান? ব্যক্তির চান, না আপনি এখানে 16-17 কোটি লোকের ভালোবাসা চান? আমি ফাইনালি বলি, আমি কনভিন্স, এখন যা দেখছি আমি, যেইভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করে দিয়েছে, আমি তাদেরকে অ্যাপিল করছি, ভাই আপনাদের একটা সেন্স করেন। আপনার সামনে একটা ছেলে মারা গেছে, পুলিশের ছেলে, যে পুলিশ জিজ্ঞেস করছে স্যার কয়টা গুলি লাগে,
একটা ছেলেকে মারতে? এর উপরে কোনো ডায়লগ আছে? এক্স্যাক্টলি। আজকে আমার কাছে একজন এসছে, তার ওকে দেখা যায় যে ছেলেকে গুলি মেরে, সামনাসামনি গুলি মেরে হত্যা করে দেওয়া। সে আসে কান্নাকাটি করে বলছে, স্যার আমি আপনার কাছে একটা হেল্প চাই, একটু বলেন। বলে, আমার ছেলের কবরটা বাঁধাতে চাই। যদি প্রাইভেট কবরস্থান হয় নো প্রবলেম, যদি এটা সরকারি কবরস্থান হয় আপনি আমাকে আসতে হবে না, ইউ জাস্ট কল মি, আর মেক শিওর দ্যাট আপনার এই ছেলের এবং আপনার এই ইচ্ছাটা পূরণ করে। আই স্ট্যান্ড গ্যারান্টি। ভাই, আমি মানবিক কাজ করছি, আমি আপনাকে বলার জন্য, আপনাকে দেখাবার জন্য না। আমি এই জন্য আপনাকে বললাম যে আপনাদের আলোচনা আমি গত প্রায় 3, 4, 5 বছর থেকে শুনছি। এভরি ডে আমি আপনাদের কথাবার্তা শুনতে শুনতে ঘুমাতাম। আর প্রায় শুনতে আপনি, তারপরে মুশফিক ফজল, না ওনার নাম? জি, মুশফিক ফজল আনসারী। জি, মুশফিক ফজল আনসারী, জ্যাকব মিল্টন। যদিও জ্যাকব মিল্টনের কিছু কিছু শব্দ আমার পছন্দ হতো না খুব, বাট জ্যাকব মিল্টন, আমি যদি না শুনতাম তার নাম বলি কিভাবে বলেন? এক্স্যাক্টলি। তারপরে আপনি শুনেছেন আমাদের? শিওর শুনেছি। তারপর আপনাদের আরেকজন, আমি নামটা ভুলে গেছি, যিনি ডিপ্লোমেট, পুরনো ডিপ্লোমেট, মাঝে মধ্যে আসছে আপনাদের এখানে। কিন্তু আপনাদের 3 জন, মুশফিক ফজল, আপনি, সাকিব, আর জ্যাকব মিল্টন। জি, জ্যাকব মিল্টন বা মিল্টন জ্যাকব, জ্যাকব মিল্টন, জ্যাকব মিল্টন। জি। তো হ্যাঁ 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 হ্যাঁ, নাগরিক টিভি। জি, আপনি একাও অনেকগুলো করেছেন। আমি যদি না শুনতাম তাহলে আমি আপনাকে এই বিবরণ দিচ্ছি কিভাবে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমরা যারা এই সরকারের আমলে, তো আমরা প্রচুর, আমাদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া মামলা ছিল, যে কারণে আমরা এখন দেশে প্রবেশ করতে পারছি না। তো আমাদেরকে কি দেশে যাওয়ার একটা ব্যবস্থা হবে তো এই সরকারের আমলে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি আপনাকে বলেছি, এখনো বলছি, ইউ আর আওয়ার প্রাইড। এটা মনে করেন না। প্রাইড এই জন্য যে আপনারা বাইরের থেকে কথাগুলো বলে অন্তত আমি সাহস পেয়েছি লেখার এবং কথা বলার। আপনি যদি এই দেশে আসেন, আমি সমস্ত লেখা আপনার সামনে দেব, নট ফর এনিথিং। এই দেশের লোকে পড়েছে, যারা পড়ে তারা জানে, এবং কমেন্টস গুলো আপনি শুনেন। আমি যে মাঝে মধ্যে টিভিতে আসছি, আপনার যদি এনি অ্যাসিস্ট্যান্ট ইউ নিড ফ্রম মি, নট বিকজ ইউ আর নাজমুস সাকিব, না আপনার নাম? জি, নাজমুস সাকিব। নাজমুস সাকিব, জি, পুরো নাম। মানে সাকিব তো আমি জানি। জি, নাজমুস সাকিব। নট অনলি ইউ, জ্যাকব মিল্টন থেকে শুরু করে যে অ্যাসিস্ট্যান্ট দরকার, যেহেতু আমি যেখানে আছি সেখান থেকে আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারবো আপনাদের এই ভুয়া মামলার বিষয়ে। এটা আজকে আমি শুনলাম যে চট করে করার জন্য 1-2 মাস লাগে এগুলো প্রসেস। হ্যাঁ, কয়েকটা স্টেপে। বাট আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনারা যদি উল্লেখ করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, as long as I'm sitting in this chair, I want you should come. আপনারা আসবেন দেশে, আপনারা নিজের চোখে দেখবেন, তখন অনেক কিছু পাল্টে যাবে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই তরুণরা ইনক্লুডিং একদম লোয়ার ক্লাস, খেটে খায় এরকম মানুষ, শেষের দিনে কেন উনি গেলেন, ওনাকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন এখানে, আপনি মানে লোকে বলে না, ওই ইট খুলে নেব, ইট খুলে আপনাকে টুকরা টুকরা করা করবে, আমরা কিছুই করতে পারবো না। আই এম ভেরি প্রাউড অফ আওয়ার আর্মি। এত কিছু, এত প্রভোকেশনের মধ্যেও the army is true to its people. কিন্তু 2-1টা ঘটনা ঘটেছে ডেফিনেটলি। কিন্তু যখন সেনাপ্রধান এই কথা বললেন যে আমি 45 মিনিট সময় আছে, আমি চলে যাব, শুধু যখন তৃণবাহিনী বললো যে আমরা আমাদের ট্রুপস রাখতে পারবো না, তখন পুলিশ প্রধান ছিলেন বোধহয়, উনি আমাদের সাথে, উনি রিপেন্টেন্ট, আপনারা হয়তো কয়েকদিন পরে খবর পাবেন। উনি বললেন যে তাহলে তো আমার আর কোনো শক্তি নেই,
আই ক্যান ডু এনিথিং। জি এটা যদি না হতো উনি তো আরো 10,000 লোক মেরে ফেলতে পারতেন। জি এবং এই সামরিক বাহিনীকে আটকালাম আমরা বললাম যে দেখো ভাই আমরা তো অনেক পুরনো হয়ে গেছি, বাট উই স্টিল বিলং টু দিস বাংলাদেশ আর্মি। এবং আমি আমার মতো অনেকেই বাংলাদেশ আর্মির ভিতরে যেই রক্তাক্ত দেখেছি। আমি বললাম আপনাকে যে অন 7th of November শহীদ জিয়াউর রহমানের পাশে 27 জন অফিসার ছিল, অনলি 27। আর আমার বইয়ের মধ্যে আমি লিখেছি বাকি অফিসারদের কোনো খবরই ছিল না, কারণ দে ওয়ার সো স্কেয়ার্ড। সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছিল, আর সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করেছিল তার ভাই আমাকে অকথ্য ভাষায় তার বই থেকে গালাগালি করেছে এই কথা বলাতে। সাক্ষাৎকার মূল অংশগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলেও মানে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। আসলে বোঝা যাচ্ছে এখন তার কথায় তিনি হয়তো বা কথা বলে, আমি ওই সময় বলেছিলাম কথাগুলো হয়তো বা তিনি বিবেকের তাড়না থেকে বলেছেন, কিন্তু তিনি আওয়ামী লীগের প্রতি প্রেমিক হয়ে তিনি বলেন নাই। তার কথা কিন্তু আরও স্পষ্ট হলো, এবং দেশ নিয়ে তিনি কতটা ভাবেন তার এই বক্তব্য বা এই রেকর্ডিং শুনলে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরেও দেখেছি তাকে উপদেষ্টা পদ থেকে সরানো হয়েছে, কারণ মানুষের ভিতরে আওয়ামী লীগের প্রতি অনেক ক্ষোভ, অনেক রাগ, মানুষ এই কথাগুলো নিতে পারে নাই, এই সমালোচনার মধ্যেই তাকে সরানো হয়েছে।